হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি আবার তোমাদের সামনে হাজির হলাম বিজ্ঞান বিষয়টি নিয়ে। আজ আমি তোমাদের সাথে বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম সমন্বয় ও নিঃসরণ। কি নাম? সমন্বয় ও নিঃসরণ। আচ্ছা, দেখো আমরা যে এখানে আছি, বিভিন্ন কাজ শরীরের ভিতরে আমাদের কিন্তু বিভিন্ন রকমের কাজ হচ্ছে। যেমন ধরো আমরা এখানে মশা কামড় দিচ্ছে, মশা কামড় দিলে আমরা কি করব? ওটাকে তাড়ানোর চেষ্টা করব বা ওটাকে মারার চেষ্টা করব। দেখো এই যে মশাটা কামড়াচ্ছে, এই অনুভূতিটা আমাদের আসছে কোথা থেকে? এটা আমরা সমন্বয়তার ফলেই কিন্তু এটা আমরা বুঝতে পাচ্ছি। তো তেমনিভাবে উদ্ভিদেরও কিন্তু সমন্বয় ঘটে বিভিন্নভাবে। মানুষ বা প্রাণীর যেমন বিভিন্ন তন্ত্র বা অঙ্গ থাকে, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। এরা বিভিন্ন হরমোনের মাধ্যমে এই কাজগুলো সমাধান করে। যেমন ধরো উদ্ভিদ অঙ্কুরোদ্গম হলো, অঙ্কুরোদ্গম হওয়ার পরে উদ্ভিদটি অনেক বড় হলো, উদ্ভিদটি বড় হওয়ার পর সেখান থেকে তার পুষ্পায়ন ঘটলো, মানে ফুল ফুটলো, এবং তারপরে সেখান থেকে বীজ থেকে তার সেখানে বার্ধক্যজনিত অবস্থা, এবং সর্বশেষ ধরো সুপ্তাবস্থা, মানে কিছুদিন সে চুপ করে থাকবে, তারপর আবার সে কি করবে? অঙ্কুরোদ্গম হবে। এই যে এই প্রক্রিয়াটা ঘটলো, এটা কিন্তু ধারাবাহিকভাবেই ঘটলো। তো আজ আমি তোমাদের সাথে যে এখানে দুটি ছবি এঁকে রেখেছি এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটাও লিখে রেখেছি। এই অধ্যায়টা খুবই জটিল বা কঠিন বলা যেতে পারে, কিন্তু আমরা যদি নিয়মিতভাবে করি খুব একটা কঠিন হবে না আশা করি। আর এটা তোমাদের এইটি হচ্ছে একটা বেস, শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়া আছে, কিন্তু তোমরা এসএসসি এবং এইচএসসিতে যখন যাবে তখন এটার আরও বিশদভাবে জানবে। তখন হয়তো বা তোমাদের মনে হবে যে ও এটা এই কারণে, এটা এই কারণে, এটা, কিন্তু এখন একটু তোমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো আমিও প্রথম অবস্থায় বুঝছিলাম না যে কিভাবে আলোচনা করব। তো যেভাবে তোমাদের বই আছে ততটুকুই তোমরা জানো, এইভাবেই আমি আলোচনা করছি। তো প্রথমে হচ্ছে পার্ট 1 থেকে 3। পার্টগুলো আমি আজ লিখছি না, আর তোমরা বই নিয়ে খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো। তো বইয়ে দেখো তোমাদের পার্ট 1 থেকে 3 আছে উদ্ভিদের সমন্বয়। আচ্ছা, এই যে আমি বললাম উদ্ভিদের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজগুলো ঘটছে, এটা কিন্তু ধারাবাহিকভাবেই ঘটছে। এগুলো ঘটাচ্ছে কে? বিভিন্ন ধরনের তোমার হরমোন। এই হরমোনগুলো এক একজন এক একটা কাজের জন্য পারদর্শী, এবং উদ্ভিদের সব কাজগুলো তারা করছে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে কিন্তু ফাইটোহরমোন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ফাইটোহরমোন। আর এটা কিন্তু হচ্ছে বা বৃদ্ধিকারক বস্তু হিসেবে কিন্তু এদেরকে আখ্যায়িত করা হয়। আর ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং কোষে উৎপন্ন হবে, এবং এই উৎপত্তি স্থল থেকে তারা কি করবে? বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষে তারা কার্যাবলী নিয়ন্ত্রণ করবে। মানে একটি কোষে উৎপন্ন হবে এবং দূরবর্তী কোনো কোষে গিয়ে সে সব কার্যটা নিয়ন্ত্রণ করবে। তো আমরা এখন যদি দেখি এই সব ফাইটোহরমোনকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। আমরা ফাইটোহরমোনকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। ফাইটোহরমোন দুই ভাগে কি কি? একটা হচ্ছে বৃদ্ধি সহায়ক, আর একটা বৃদ্ধি প্রতিরোধক। বৃদ্ধি সহায়ক, আরেকটা কি? বৃদ্ধি প্রতিবন্ধক। বৃদ্ধিকারক এবং বৃদ্ধি প্রতিবন্ধক। তো এই যে এখানে কিন্তু দেখো লিখছি ফাইটোহরমোন কি কি? অক্সিন, জিবরেলিন, ইথিলিন। তো এখানে যে অক্সিন, জিবরেলিন এগুলো কিন্তু বৃদ্ধি সহায়ক। অক্সিন, জিবরেলিন। আরও আছে তোমার সাইটোকাইনিন। আর এখানে বৃদ্ধি প্রতিবন্ধক এগুলো হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন।
আচ্ছা, আমি এগুলো তোমাদের বইয়ে কিন্তু ডিটেলসভাবে আছে বা যেটুকুই থাক, আমি শুধু সংক্ষিপ্ত আকারে এগুলোর আলোচনা করছি। বৃদ্ধি সহায়ক এবং বৃদ্ধি প্রতিবন্ধক, মানে এরা বৃদ্ধিতে সহায়তা করবে এবং এরা বৃদ্ধিতে প্রতিবন্ধক সৃষ্টি করবে। তাই বলে এরা যে বৃদ্ধি ঘটাবে না তা কিন্তু নয়, এরা বৃদ্ধি ঘটাবে কিন্তু অন্যভাবে। দেখা যাচ্ছে এত বেশি বৃদ্ধি ঘটাচ্ছে যেটাতে অনেক বেশি উদ্ভিদগুলো বড় হয়ে ভেঙে যাচ্ছে বা দুমড়ে মুচড়ে পড়ছে। তো যাই হোক, অক্সিন ও জিব্রেলিন, সাইটোকাইনিন এগুলো হচ্ছে কি বৃদ্ধি সহায়ক ফাইটোহরমোন। তো এগুলো কি করে, যখন চারা গাছ থাকে বা অঙ্কুরোদ্গম হয় বা যখন ফলটা পাকবে, এই সময় এরা অতিরিক্ত পরিমাণে এই ফাইটোহরমোনগুলোর বা এদের বৃদ্ধি ঘটাবে এবং উদ্ভিদকে আরও সুন্দরভাবে পর্বমধ্যে বা পর্বে এগুলোর বৃদ্ধি ঘটাবে এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করবে। এবং বৃদ্ধি প্রতিবন্ধক যেমন অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন কিন্তু একটা গ্যাস, এও কিন্তু ফল পাকাতে তোমাদের আরও হচ্ছে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা অঙ্গ ভঙ্গ করে চারা গাছ কাণ্ডে বৃদ্ধি করে। এবং এরা যে পরিমাণে বৃদ্ধি করবে সেটাতে কিন্তু আমি প্রথমেই বললাম, আবার বলছি, গাছটাকে এত বেশি, উদ্ভিদটাকে এত বেশি বৃদ্ধি ঘটাবে যে এগুলো হালকা বাতাসে বা যে কোনো কিছুতেই ভেঙে যাবে বা দুমড়ে মুচড়ে পড়বে। তো এই হলো ফাইটোহরমোন। তোমরা দয়া করে বইটা আবার দেখবা এবং সেখানে ডিটেলস পড়বা। আর তোমরা কেউ কমেন্টস করছো না, কমেন্টস করবে, কার কি সমস্যা সেটা জানতে চাইবে, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার চলনের আগে তোমাদের বইয়ে একটা পরীক্ষা আছে, আমি সেটা সম্পর্কে বলি। একটা উদ্ভিদ একটা পাত্রে, কাচের পাত্রেই, তার কারণ কাচের পাত্রে হলে কি হবে, প্লাস্টিকের পাত্রে হবে, কাচের পাত্রে হলে কি ওটা স্বচ্ছ দেখা যাবে। তো সেখানে পুষ্টি উপাদান যথেষ্ট পরিমাণ দিয়ে একটা উদ্ভিদকে সেখানে লাগানো হয়েছে। লাগানোর পরে তাকে কি করা হয়েছে, একটা ঘরের এক কোণে নিয়ে যায়, অন্ধকারের মধ্যে রাখা হয়েছে এবং একটা নির্দিষ্ট জায়গা থেকে আলো ঢুকতে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি কয়েকদিন পর লক্ষ্য করি তাহলে দেখব যে এই উদ্ভিদটির শাখা প্রশাখা বা কাণ্ড থেকে এবং ওর শীর্ষভাগ আলোর দিকে ঝুঁকে যাচ্ছে। এই যে ঝুঁকে যাচ্ছে এটাকে বলা হচ্ছে চলন। এই সব চলনকে কিন্তু আবার ট্রফিক চলন বলা হয়। কি চলন? ট্রফিক চলন। এটা তোমরা সুন্দর করে দাগিয়ে রাখবা এবং পড়বা, ট্রফিক চলন। দেখো, এটা কিন্তু একটা সমন্বয় ঘটলো। কি সমন্বয়? যে উদ্ভিদটির জন্য যেমন ওখানে পানি বা অন্যান্য কিছুর প্রয়োজন সেটা সে পূরণ করতে পারছে, এখন আলোর দরকার, সূর্যালোকের দরকার। এই কারণে সে কি করছে, যেদিকে আলো সেই দিকে ঝুঁকে পড়ছে। তো এই চলনটাকে কি বলছে বন্ধুরা? ট্রফিক চলন। আচ্ছা, এবার স্নায়ুতন্ত্রতে আমরা যাই। তোমরা পরীক্ষাটা একটু দেখে নিবা। এখানে হরমোনের ব্যবহার আছে, অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন। এগুলোকে আবার কৃত্রিমভাবেই কিন্তু আমরা তৈরি করতে পারি। এইসব হরমোন তৈরি করে শাখা কলম করার সময় সেখানে যদি দেয় তাহলে এদের কি হবে, ওখান থেকে মূল বা শিকড় বের হবে এবং উদ্ভিদটি খুব তাড়াতাড়ি সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে এবং খুব তাড়াতাড়ি শাখা কলমটি হয়ে যাবে। এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে ফল পাকাতে কিন্তু এই হরমোনের ব্যবহার করা হচ্ছে। কাঁচা ফলটাকে পেড়ে হরমোন দিয়ে পাকানো হচ্ছে। আর এখানে অবশ্যই এই উদ্দীপনাগুলোতে সাড়া দিবে যে উদ্ভিদ, তার জন্য আলো, তোমার কি আলো, পানি এবং অভিকর্ষজ যে ইয়াটা আছে, অভিকর্ষজ, সেটার প্রয়োজন বা এর প্রভাবটা অনেক বেশি। এবার আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করি। এটা পার্ট তোমাদের 4 ও 5 বইয়ে দেখো, 4 ও 5 পার্ট স্নায়ুতন্ত্র। আচ্ছা, স্নায়ুটা কি? এটা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বইয়েতে পড়ছো যে এককোষী এবং বহুকোষী প্রাণীর কথা পড়েছো। তো বহুকোষী জীবগুলো কি কি? টিস্যু, অঙ্গ, তন্ত্র দ্বারা কিন্তু গঠিত। টিস্যু কি, অঙ্গ কি, তন্ত্র কি, এগুলোর ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি এর আগে। তো এখন আর বলতে চাচ্ছি না কারণ অধ্যায়টা একটু বড়। তো এইখানে কি হয়েছে, এই স্নায়ুগুলো সাধারণত সুতার মতো। কার মতো? সুতার মতো আমাদের শরীরের, আমাদের দেহের কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে। এটা সাধারণত ধরো এই মেরুদণ্ড যেইভাবে যেই দিকে গেছে মেরুদণ্ডগুলোর সঙ্গে, এবং মাথায় থেকে শুরু করে গোটা শরীরেই আছে। আর এই স্নায়ুতন্ত্রগুলো কি করে, আমাদের সব কিছুতে আমাদের অনুভূতি,
মশা কামড়াচ্ছে, তো মশা কামড়ালে আমরা হাতটা নিয়ে যাচ্ছি মশাটাকে তাড়ানোর জন্য। এই যে আমার দেহে কোনো একটা কিছু ঘটছে এবং একটা উদ্দীপনার সৃষ্টি হচ্ছে, এবং এই উদ্দীপনাটাকে আমি যে নিয়ন্ত্রণের জন্য অন্যান্য অঙ্গের যে সাহায্য নিচ্ছি বা পরিবেশের সাথে সম্পর্ক রাখছে, এটা কিন্তু স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। তো স্নায়ুতন্ত্রকে আমরা যদি দেখতে যাই তাহলে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে কিন্তু স্নায়ুকোষ বা নিউরন বলে। আর এখানে আরেকটু কথা না বলি নেই, স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো কিন্তু মস্তিষ্ক। তো এখানে আমরা যদি স্নায়ুকোষ বা নিউরনকে দেখি তাহলে নিউরনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা ড্যানড্রন। অ্যাক্সন এবং ড্যানড্রন। তো প্রথমে আগে কোষদেহ এবং প্রলম্বিত অংশ, প্রথমে আগে দুইটি অংশে ভাগ করা হয়েছে, কোষদেহ এবং প্রলম্বিত অংশ। তো কোষদেহ কি? কোষদেহ এই যে ভিতরের অংশটা, কোষদেহ সাধারণত গোলাকার, বৃত্তাকার বা নক্ষত্রাকার হয়ে থাকে। এবং এখানে কি ঘটছে, এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম রয়েছে। এখানে কিন্তু একটা জিনিস সেন্ট্রিওল থাকে না, এই কোষটাতে, দেহকোষের এই কোষটাতে সেন্ট্রিওল থাকে না। এবার আসছি আমি প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশটা কি? দেহকোষ থেকে যে উৎপন্ন, এই দেহকোষ থেকে উৎপন্ন শাখান্বিত যেসব অঙ্গগুলো বের হয়েছে এগুলোকে কিন্তু বলা হচ্ছে প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অক্সিন আর একটা হচ্ছে ড্যানড্রন। অক্সিন কি? এই যে দেহকোষের যে অংশ থেকে বা এক পাশ থেকে বাইরের দিকে সুতার মতো বের হয়ে গেছে অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন আবার র্যানভিয়ারের পর্ব, মায়োলিন সিথ, এই অংশে কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর যদি আমরা ড্যানড্রনে দেখি, এই কোষ দেহটার চারিদিকে যেসব অঙ্গাণু বা অঙ্গ বের হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে কিন্তু ড্যানড্রন। তো এই ড্যানড্রন যদি শাখান্বিত হয় তাহলে তাকে বলা হচ্ছে ড্যানড্রাইট। এবং এদের দ্বারা স্নায়ু তারণ নিউরনের দেহের দিকে কি করে? পরিবাহিত করে। একটি স্নায়ুকোষের অ্যাক্সন, এই যে স্নায়ুকোষটা আছে এর অ্যাক্সন এবং ড্যানড্রন, এই দুইটা মিলিত হয় যেখানে, সেই মিলিত হওয়ার স্থানটাকে বলা হচ্ছে সিনপ্যাক। কি বলা হচ্ছে? সিনপ্যাক। এই দুইটা অংশের মিলিত স্থানকে বলা হচ্ছে সিনপ্যাক। স্নায়ুতন্ত্র প্রাণীদের ভিতরে এবং বাইরে পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা এবং এই পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে এর সব কিছু অনুভূতি বা অন্যান্য আবেগগুলো এর জানান দেওয়া এইখানকার কাজ, বা মস্তিষ্কের স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা হচ্ছে নিউরনের কিন্তু কাজ। স্নায়ুতন্ত্রকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এবার আমরা দেখি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো কিন্তু মস্তিষ্ক এবং মেরুরজ্জু। তো এখন আমরা দেখব মস্তিষ্কের কাজ বা মস্তিষ্কের গঠন। মস্তিষ্ক হলো কিন্তু সমগ্র স্নায়ুতন্ত্রের চালক, মানে মস্তিষ্ক সব কিছুকে কি করে? পরিচালনা করে। মস্তিষ্ককে আবার দেখা যাচ্ছে মানুষের মস্তিষ্ক প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, আরেকটা মধ্য মস্তিষ্ক, আরেকটা পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক। তো গুরু মস্তিষ্ক নিয়ে একটু আলোচনা করি। মস্তিষ্কের প্রধান অংশ হলো কিন্তু গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। কি বলা হয়েছে? সেরিব্রাম। তো এটা ডান বা বাম খণ্ডে বিভক্ত। এটা ডান বা বাম সেরিব্রাম হেমিস্ফিয়ার বলে। এদেরকে আবার কি? ডান ও বাম সেরিব্রাম হেমিস্ফিয়ার বলে।
তো মানব মস্তিষ্কে সেরিব্রাম হেমিস্ফিয়ার অধিকাংশ উন্নত ও সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত। এর উপরিভাগটা ঢেউ খেলানো এবং ধূসর বর্ণের। কি? ঢেউ খেলানো এবং ধূসর বর্ণের। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলা হচ্ছে। কি? গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ বলা হচ্ছে। কোনটাকে? এই যে ঢেউ খেলানো, গুরু মস্তিষ্কের এই যে অংশটা ঢেউ খেলানো উপরের, এটাকে বলা হচ্ছে। এবার আমরা যদি লক্ষ্য করি, এর মধ্যে কিন্তু গুরু মস্তিষ্কের অন্তঃত্বকে কেবলমাত্র কিন্তু কি রয়েছে? স্নায়ুতন্ত্র থাকে। আর এই স্নায়ুতন্ত্রটা সাদা রঙের বা শুভ্র রঙের বর্ণের। এ কারণে একে কিন্তু আবার বলা হয়েছে কি? শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। কোনটা? এই যে ভিতরের অংশটাকে। এবং এইখানে কি হচ্ছে, এই অংশটার থেকে কি হচ্ছে, পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্ত্রর এক স্থান থেকে অন্য স্থানে কি হচ্ছে, বিভিন্ন তথ্য বা অনুভূতিগুলোর আদান প্রদান হচ্ছে। এবং এই ধূসর পদার্থের কয়েকটি স্তর কিন্তু বিশেষ আকারে স্নায়ু কোষে দেখা যায়। এই যে স্তরগুলো কিন্তু দেখা যাবে। আর এখানে কি হবে, এই স্নায়ু কোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে মানে গুচ্ছাকারে একসঙ্গে যুক্ত হয়ে এগুলো কি করছে, স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। যেমন দর্শন মানে দেখা, শ্রবণ শোনা, ঘ্রাণ এই যে নিঃশ্বাস নেওয়া, চিন্তা চেতনা, স্মৃতি জ্ঞান, বুদ্ধি বিবেক ও পেশি চালনার ক্রিয়া কেন্দ্র হিসেবে এগুলো কিন্তু কাজ করে থাকে। সেরিব্রামের নিচের অংশ হলো থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এই সেরিব্রামের নিচের অংশ থ্যালামাস ও হাইপোথ্যালামাস, এগুলো ধূসর বর্ণের পুঞ্জ। আর এগুলো কি? ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সঞ্চালন ও চলন এই অংশের কিন্তু কাজ। এবার আমরা মধ্য মস্তিষ্কে যাই। মধ্য মস্তিষ্ক এই যে এই অংশটা, এখানে কি হয়েছে, গুরু মস্তিষ্ক পন্স, এই যে গুরু মস্তিষ্ক পন্সের মাঝখানে কিন্তু মধ্য মস্তিষ্কের অবস্থান। এবং মধ্য মস্তিষ্ক কি? দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির সাথেও কিন্তু সম্পর্ক যুক্ত। দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি সাথে সম্পর্ক। এবার আমরা সর্বশেষ এখানে অংশ পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কিন্তু গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত এবং এটা গুরু মস্তিষ্কের চেয়ে কিন্তু আকারে ছোট। আর দের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করা বা করে থাকে। কথা বলা এবং চলাফেরা, আমরা যে চলাফেরা করছি এটা নিয়ন্ত্রণ করে থাকে এই কি? লঘু মস্তিষ্ক। এর আবার তিনটি অংশ, একটা হচ্ছে সেরিবেলাম, পন্স, আর আরেকটা হচ্ছে মেডুলা বা স্নায়ু শীর্ষক। সেরিবেলাম কি? পন্সের বিপরীতে অবস্থিত। এই যে পন্স, এর বিপরীত পাশে এটা অবস্থিত এবং এটা কি অবস্থায় আছে? ঝুলন্ত অবস্থায়, মনে হচ্ছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর সেরিবেলামের বাম ও ডান দু অংশে বিভক্ত। বাম ও ডান দুটি অংশে এখানে বিভক্ত এরা। পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত, সামনে এবং নিচে, সামনের দিকে নিচে অবস্থিত। আর একে মস্তিষ্কের যোজক বলা হয়। কি বলা হয় একে? মস্তিষ্কের যোজক বলা হয়। এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের সুষুম্না শীর্ষের সাথে সংযোজিত। এই যে সুষুম্না শীর্ষ, তারপর গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের সাথে এটা কি? যুক্ত। মেডুলা বা সুষুম্না শীর্ষক, এটা মস্তিষ্কের নিচের অংশ, সবচেয়ে নিচের অংশ এই অংশটা। এবং এখানে কি হয়েছে? সুষুম্না শীর্ষক পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। পন্সের নিম্নভাগ থেকে
নিম্ন সুষুম্না শীর্ষক পঞ্চের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ, এই মেরুরজ্জুর উপরিভাগ এবং পঞ্চের নিচে ভাগ পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত, অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযুক্ত করেছে বা করে রেখেছে। আর কি হচ্ছে এখানে, এজন্য সুষুম্না কেন্দ্রকে মস্তিষ্কের বোটা বলা হচ্ছে, সংযুক্ত সাধন করেছে বোটা একে বলা হয়েছে। মস্তিষ্কের এ অংশ হৃৎস্পন্দন, খাদ্য গ্রহণ ও শোষণ ইত্যাদি কাজে সহায়তা করে থাকে। তো এবার আমরা যাচ্ছি মেরুরজ্জুতে। মেরুরজ্জুটা কি? মেরুদণ্ডের মধ্যে কিন্তু মেরুরজ্জু সংরক্ষিত থাকে। এই যে মেরুদণ্ড আছে আমাদের পিছনে, এর মধ্যে কিন্তু মেরুরজ্জুটা কি হয়ে থাকে? সংরক্ষিত হয়ে থাকে। আর মেরুরজ্জু ধূসর পদার্থ থাকে ভিতরে আর শুভ্র পদার্থটা থাকে বাইরে, অর্থাৎ কার? মস্তিষ্কের কিন্তু এটা আবার বিপরীত, বা মস্তিষ্কের এটা উল্টা। মস্তিষ্কের বেলা ধূসরটা ছিল বাইরে, এই যে গুরু মস্তিষ্কের বাইরে ছিল ধূসরটা এবং ভিতরে ছিল শুভ্র পদার্থটা, কিন্তু মেরুরজ্জুর ক্ষেত্রে এটা বিপরীত, শুভ্র বা সাদাটা বাইরে এবং ধূসরটা ভিতরে এবং শুভ্রটা বা সাদাটা বাইরে। মেরুরজ্জু শ্বেত পদার্থের ভিতরে কি করে থাকে? আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে। এখান দিয়ে কি করবে? যাতায়াত করবে। কি? আজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্তুটা। আচ্ছা, এবার প্রতিবর্ত চক্র। প্রতিবর্ত চক্রটা কি সেটা আগে আমরা দেখি। একটা প্রতিবর্ত যে চক্র আছে এটা কিন্তু 5টি ধাপে বা 5টি অংশ থাকে। কয়টি অংশ থাকে? 5টি অংশ। অংশগুলো কি? একটা হচ্ছে গ্রাহক অঙ্গ। কি? গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, সাড়া প্রদানকারী স্নায়ু। তো এই যে আমি একটু আগে বললাম যে মশা কামড়াচ্ছে, আমার হাতে মশা কামড়াচ্ছে, এই যে মশা কামড় দিল, এই যে মশা কামড় দেওয়ার এই সংকেতটা বহন করলো, এটা কিন্তু গ্রহণ করলো হচ্ছে গ্রাহক অঙ্গ। এই গ্রাহক অঙ্গটা কি করবে? অনুভূতিবাহী স্নায়ুকে এটা প্রেরণ করবে, সেখান থেকে কিন্তু প্রতিবর্ত কেন্দ্রে চলে যাবে। আর এই প্রতিবর্ত কেন্দ্র থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে চলে যাবে এবং আজ্ঞাবাহী স্নায়ু তখন কি করবে? অনুমতি দিবে সাড়া প্রদান করার, এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মশাটাকে মারলাম বা তাড়িয়ে দিলাম। এই কাজটা আমি যখন বললাম তখন মনে হচ্ছে যে এটা একটা লং প্রসেসিং, আসলে কিন্তু না, এটা খুব অল্প সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডও বলা যাবে না মনে হয়, কারণ একটা মশা কামড় দিচ্ছে আমরা কিন্তু টের পাচ্ছি, চট করে তাড়িয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে থাকে। তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোনো অঙ্গের যদি তড়িৎ ক্রিয়া দেখা যায় বা খুব তাড়াতাড়ি কাজ করছে, এরকম যে ক্রিয়া বা যে কাজটা দেখা যায় সেটাকে কিন্তু প্রতিবর্ত ক্রিয়া বলে। আচ্ছা, এই প্রতিবর্ত ক্রিয়ার আরেকটা যদি আমি ব্যাখ্যা দেই, যে শুধু তো মশারি ব্যাখ্যা দিলাম, ধরো একটা পিন, আলপিন বা পিন বা কোনো সুচ তোমার হাতে কেউ ফুরিয়ে দিচ্ছে, তো সঙ্গে সঙ্গে এটা কি করবে? গ্রাহক অঙ্গটা অনুভূতিবাহী স্নায়ুকে জানিয়ে দিবে এবং সে চট করে প্রতিবর্ত কেন্দ্রকে জানাবে এবং সেখান থেকে আজ্ঞাবাহী স্নায়ু আজ্ঞা দিবে এবং তুমি সঙ্গে সঙ্গে সাড়া প্রদান করবে। কি হাতটা সরিয়ে দিবা, নাহলে উফ বলে চিৎকার করে উঠবা। তো এই কাজটা কিন্তু হয়ে থাকতেছে কোথায়? প্রতিবর্ত চক্রের মাধ্যমে। এবার আমি পাঠ তোমাদের বইয়ে দেখো 51 পৃষ্ঠায় পাঠ 11 ও 12 রেচন তন্ত্র নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি না, আবার নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ছি, আবার কি হচ্ছে? আমরা ঘেমে যাচ্ছি, আবার আমরা আমাদের মাঝে মাঝে কি হচ্ছে? প্রস্রাবের চাপ দিচ্ছে। তো এই যে এই কাজগুলো যে হচ্ছে, এগুলো আমরা কিন্তু শরীর থেকে আমাদের যে ক্ষতিকর বা বজ্র পদার্থ সেটা কিন্তু আমরা বের করে দিচ্ছি।
সেটা কি করছি, বের করে দিচ্ছি। এগুলো কিন্তু অপ্রয়োজনীয় এবং খুবই ক্ষতিকর। এগুলো যদি আমাদের শরীরে থেকে থাকে তাহলে আমাদের মৃত্যু ঘটতে পারে বা অন্যান্য কোনো সমস্যাও কিন্তু হতে পারে। তো এইখানে সাধারণত কি কি আমরা খাচ্ছি, একটা খাবার খাচ্ছি, পানি পান করছি, এরপরে এটা প্রক্রিয়াজাতকরণ করে বা বিপাকের পরে এটা কি হচ্ছে, অতিরিক্ত যে পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি কিন্তু দূষিত পদার্থ দেহে প্রস্তুত হচ্ছে এবং এটা কি করছে, পরে নিয়মিতভাবে এটা আমরা ত্যাগ করছি। আর এই যে ত্যাগ করছি এই বজ্র পদার্থগুলো, এগুলো সাধারণত কি হচ্ছে, এই যে আমাদের বৃক্ক মানে কিন্তু হচ্ছে আবার কিডনি, এই কিডনিগুলো কি করছে, এখানে ছাঁকনির কাজ করছে, ছেঁকে ময়লাটাকে বা বজ্র পদার্থটাকে আলাদা করে দিচ্ছে এবং যেটা প্রয়োজনীয় সেটা আমাদের শরীরে কাজে লাগছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, নিঃশ্বাসে বায়ু, ঘাম এবং মূত্রের সাথে দেহের বাইরে কিন্তু এইসব বজ্র পদার্থগুলো চলে যাচ্ছে। তো এইসব বজ্র পদার্থ চলে না গেলে অবশ্যই আমাদের জন্য কিন্তু খুবই ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াতো। তো এইসব কাজ করছে কে কে, ফুসফুস, চর্ম মানে চামড়া, আরেকটা কি, রেচন অঙ্গ। তিনটা কি কি, ফুসফুস, ত্বক বা চর্ম, আরেকটা হচ্ছে রেচন অঙ্গ। তো এর মাধ্যমে কি কি বের হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া সহ অন্যান্য ক্ষতিকর পদার্থ। তো আমরা যখন এই যে শ্বাসকার্য চালাচ্ছি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এর মাধ্যমে কিন্তু কিছু কার্বন ডাই অক্সাইডও কিন্তু ঢুকছে, এটা ভিতরে প্রক্রিয়াজাতকরণ হয়ে বের হচ্ছে। আবার আমরা যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছি ফুসফুস থেকে, এটা কিন্তু আবার বের করে দিচ্ছি। তো যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে কিন্তু বলা হচ্ছে রেচন তন্ত্র। কি বলা হচ্ছে, যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে বলা হচ্ছে রেচন তন্ত্র। এরপরে কিন্তু আরেকটু জিনিস আছে যে বৃক্কের মাধ্যমে দেহে নাইট্রোজেনটা তরল আকারে দূষিত পদার্থ পরিত্যক্ত হয়, আর মূত্রের মাধ্যমে দেহের শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ পরিত্যক্ত হয়ে থাকে। তোমাদের বইয়ে দেখবা একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা তোমরা একটু ভালো করে পড়বা, পড়লে এই জায়গাটা বুঝতে পারবা। আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অল্প সংখ্যক থাকার কারণে আমাদের একটু কি হচ্ছে, তেমন ক্ষতিকর না হলেও এটা যখন জমা হবে আমাদের শরীরে তখন কিন্তু আরো ব্যাপকভাবে আমাদের ক্ষতি করে থাকছে। আবার আমাদের নিঃশ্বাসের মাধ্যমে জলীয় বাষ্প আকারে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে, আর এই কার্বন ডাই অক্সাইডটা কে গ্রহণ করছে, উদ্ভিদ। কে গ্রহণ করছে, উদ্ভিদ। তাহলে উদ্ভিদ আমাদের অবশ্যই উপকারী প্রাণী, উপকারী একটা সঙ্গী। এখানে আমি এর দুইটা ভাগ, একটা হচ্ছে ঘর্ম বা ঘাম। আমরা যখন ঘেমে যাচ্ছি, তো আমাদের এখানে কিন্তু দেখবা, তোমরা হয়তো বা খালি চোখে অতটা নাও দেখতে পারো, দেখবা এই লোম আছে না, এই লোমের এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো ছিদ্র আছে, এগুলোকে বলা হচ্ছে লোমকূপ। কি বলা হয়, লোমকূপ। আর এগুলোর মাধ্যমে কি হচ্ছে, ঘাম আকারে শরীরে অতিরিক্ত পানি এবং এর সাথে মিশে থাকা সামান্য কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে। আর এর সাথে কিন্তু অন্যান্য ক্ষতিকর পদার্থটাও থাকছে। আচ্ছা, এবার যদি আমরা মূত্রতে যাই, বৃক্ককে কিন্তু বলা হয় মূত্র তৈরির কারখানা। কি বলা হয়, মূত্র তৈরির কারখানা। তো দেহের পিছনের দিকে আমাদের যে মেরুদণ্ডের দুই পাশে, এই যে এইখানে সাধারণত এই এলাকাটাতেই হবে, এখানে দুই পাশে কিন্তু বৃক্ক থাকে। আর বৃক্ক কিসের কাজ করে, ছাঁকুনির। যেমন ধরো আমরা চা করেছি, ছাঁকুনির মাধ্যমে চাটা ছাঁকছি, চা পাতাটা থেকে যাচ্ছে এবং চায়ের যে নির্যাসটা সেটা বের হয়ে যাচ্ছে পানির মাধ্যমে মিশে। তেমনিভাবে এ কী করে, ছাঁকনির কাজ করে। যকৃৎ আমাদের দেহের অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, এই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ
তৈরি করে, আর এগুলো দেহের জন্য ক্ষতিকর। আর বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থ কি করে? ছেঁকে নেয়। রক্ত থেকে ক্ষতিকর পদার্থটা ছেঁকে নিবে এবং কি করবে? এই ক্ষতিকর পদার্থটা পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণ ধারণ করে মূত্র তৈরি করে সেটাকে কি করবে? ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা করবে, ইউরেটারের মাধ্যমে। আর নির্দিষ্ট সময়ের পরপর মূত্রের বেগ অনুভূত হয়। আর মলদ্বারের মতো মূত্রথলির দ্বারেও সংকোচন ও প্রসারণ পেশি থাকে, একে মূত্রপথ বলে। প্রয়োজনে পেশি সংকোচন ও প্রসারণের ফলে দেহ থেকে মূত্র নির্গত হয়ে যায়। এই অধ্যায়টা একটু জটিল ছিল এবং একটু বড় ছিল জন্য আমি খুব স্পিডে কথা বলেছি। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আবার ভিডিওটি দেখো। আর আরেকটি কথা, এখানে কিন্তু আসলে অনেক আলোচনা আছে। এখানে যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু কয়েক ঘন্টা শুধু এই মস্তিষ্ক নিয়ে আলোচনা করা যাবে, নিউরন নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে। কিন্তু তোমাদের এইটে একটা লেভেলে তোলার ব্যবস্থা করছে, এই জন্য এখানে একটু কম আকারে বা সংক্ষিপ্ত আকারে রয়েছে। তোমরা এসএসসিতে যখন যাবে এখানে 3টা ভাগ আছে, সায়েন্স, আর্টস, কমার্স। তো সায়েন্স যখন নিবে তোমরা জীববিজ্ঞান নামে একটা বিষয় পাবে, সেখানে কিন্তু এগুলো নিয়ে একটা করে অধ্যায় আছে বা বিশদভাবে আলোচনা আছে। ইন্টারমিডিয়েটে গেলে দেখাচ্ছে আরও বেশি। আবার তুমি অনার্সে গিয়ে যদি তুমি জিওলজি নাও, সেখানে তো আরও একটা করে বই এগুলো বিষয়ের উপরে। বা মেডিকেলে যদি পড়ো তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা, আমি এখানে মানে খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের বোধগম্য হওয়ার মতো করে সামান্য আকারে আলোচনা করেছি। তারপরেও যদি কোনো বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো অতি সত্বর সাবস্ক্রাইব করে ফেলো, কেননা যে ক্লাসগুলো হচ্ছে এটা তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। সবাই অনেক ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। গুড বাই।